পৃথিবী আমরা যেভাবে দেখি বাস্তবে কিন্তু ঠিক ততটা সরল নয়। সমুদ্রের উপর ভেসে থাকা হাজার হাজার জাহাজ, বন্দরে স্তূপ হয়ে থাকা কন্টেইনার, তেলের পাইপলাইন আর আকাশে উড়তে থাকা বিমানের ভেতরে লুকিয়ে আছে এমন এক অর্থনৈতিক যুদ্ধ যা কোনো খবরের শিরোনামে পুরোপুরি ধরা পড়ে না। এই ডকুমেন্টারিতে আমরা সেই অদৃশ্য ব্যবস্থার পর্দা উঠানোর চেষ্টা করব, যেখানে কন্টেইনার ফেলে দেওয়া হয়, তেল উৎপাদন করেও আমেরিকা তা ব্যবহার করে না, আর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান আধুনিক বিমান সংগ্রহ করে। সমুদ্রপথ, যা মানব সভ্যতার সবচেয়ে পুরনো বাণিজ্য পথ। আজও পৃথিবীর মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% সমুদ্রপথে সম্পূর্ণ হয়। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার শিপ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য সরবরাহ করতেছে। প্রতিটি জাহাজে হাজার হাজার কন্টেইনার, যার মধ্যে রয়েছে আমাদের ব্যবহার করা পোশাক, ইলেকট্রিক ডিভাইস, গাড়ির যন্ত্রাংশ, খাদ্য এবং অসংখ্য শিল্প পণ্য। এই কন্টেইনারগুলো কেবল লোহা বা স্টিলের বাক্স নয়, এগুলো আসলে বিশ্ব অর্থনীতির রক্তনালী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কন্টেইনারের একটি বড় অংশ গন্তব্য পৌঁছানোর পর আর ব্যবহার করা হয় না। বিশেষ করে চীন থেকে আমেরিকায় আসা কন্টেইনারগুলোর একটা বিশাল অংশ শেষ পর্যন্ত জাঙ্কারাইডে পড়ে থাকে। কারণটা খুব জটিল কিন্তু অর্থনৈতিকভাবে যৌক্তিক। চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। ইলেকট্রনিক্স, টেক্সটাইল, যন্ত্রপাতি সবকিছুর বড় অংশই তৈরি হয় চীনে। ফলে চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার যায়, কিন্তু বিপরীতে সেই দেশগুলো থেকে চীনে যাওয়ার মতো পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে অনেক অনেক কম। এই ভারসাম্যহীনতাই তৈরি করেছে এক অদ্ভুত সমস্যা, আর যেটাই হচ্ছে মূলত ফাঁকা কন্টেইনার। আমেরিকায় প্রতিদিন চায়না থেকে লাখ লাখ কন্টেইনার পৌঁছায়, কিন্তু সেগুলো আবার পূর্ণ করে ফেরত পাঠানোর মতো পর্যাপ্ত রপ্তানি পণ্য নেই আমেরিকার কাছে। ফলে ফাঁকা কন্টেইনারগুলোই আবার চীনে ফেরত পাঠাতে হয়। কিন্তু এই খালি কন্টেইনার ফেরত পাঠাতে যে খরচ হয়, সেটি অনেক সময় নতুন কন্টেইনার তৈরি করার খরচের থেকেও বেশি। এই জায়গাতেই মূলত অর্থনীতি নির্মম হয়ে ওঠে। একটি খালি কন্টেইনার সমুদ্রপথে পাঠাতে কয়েক হাজার ডলার খরচ হয়, অথচ চীন নতুন কন্টেইনার তুলনামূলক কম খরচে তৈরি করতে পারে। ফলে পুরনো কন্টেইনার ফেরত আনার চেয়ে নতুন বানানোই বেশি লাভজনক হয়ে দাঁড়ায়। আর যার কারণে আমেরিকার বিভিন্ন জায়গায় স্তূপ হয়ে পড়ে থাকে ব্যবহৃত কন্টেইনার। তবে এগুলো পুরোপুরি নষ্ট হয় না। অনেক সময় এগুলো স্টোরেজ ইউনিট হিসেবে বিক্রি হয়। কোথাও এগুলো দিয়ে বাড়ি বানানো হয়, অফিস বানানো হয়, আবার কোথাও গলিয়ে স্টিল হিসেবে ব্যবহার করা হয়। একটা কন্টেইনারে প্রায় 2 টন স্টিল থাকে, যা আবার শিল্প কারখানার কাজে লাগে। এই পুরো ঘটনাটি শুধু কন্টেইনারের গল্প নয়, এটি বিশ্ব অর্থনীতির অসম ভারসাম্যের গল্প। এক দেশ উৎপাদন করে, অন্য দেশ ভোগ করে। এক দেশ রপ্তানি করে, অন্য দেশ আমদানি করে। এই অসমতা যত বাড়ছে, ততই বাড়ছে ফাঁকা কন্টেইনারের পাহাড়। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব অর্থনীতির আরও একটি অদ্ভুত বাস্তবতা লুকিয়ে আছে তেলের মধ্যে। পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদন দেশগুলোর মধ্যে একটি হলো আমেরিকা। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এই আমেরিকাই বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশও। অর্থাৎ তারা নিজের তেল বিক্রি করে, আবার নিজেদের ব্যবহারের জন্য অন্য দেশ থেকে তেল কিনে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? প্রথম কারণ তেলের গঠন বা কেমিস্ট্রি। সব তেল এক ধরনের নয়। আমেরিকায় যেই তেল উৎপাদন হয় তার বড় অংশ লাইট ক্রুড, অর্থাৎ এটি হালকা এবং সহজে প্রক্রিয়াজাত করা যায়। কিন্তু আমেরিকার অনেক পুরনো রিফাইনারি তৈরি হয়েছিল হেভি ক্রুড প্রক্রিয়াজাত করার জন্য, যা ভেনেজুয়েলা বা মেক্সিকো থেকে আমদানি করা হতো। এখন যদি তারা নিজেদের লাইট ক্রুড ব্যবহার করতে চায়, তাহলে রিফাইনারি আধুনিকায়ন করতে হবে, যার জন্য লাগবে শত শত বিলিয়ন ডলার। আর এখানেই অর্থনৈতিক এর আরেকটা খেলা। তারা ওই পরিবর্তন করার চেয়ে বিদেশে লাইট ক্রুড বিক্রি করে অন্য দেশ থেকে আবার হেভি ক্রুড আমদানি করে বেশি লাভজনক হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে লজিস্টিক্স। আমেরিকায় তেল উৎপাদন হয় এক জায়গায়, আর রিফাইনারি থাকে অন্য জায়গায়। পাইপলাইন, পরিবহন ব্যবস্থা সবকিছু একসাথে সংযোগ নয়। ফলে অভ্যন্তরীণভাবে তেল সরানো অনেক সময় ব্যয়বহুল হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে একটি আইন।
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বুঝতে পারে তাদের নিজস্ব বাণিজ্যিক জাহাজের সংখ্যা কম। যুদ্ধের সময় সৈন্য ও সরঞ্জাম পরিবহন করতে সমস্যা হয়, তাই একটি আইন করা হয়। দেশের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহন করতে হলে সেই জাহাজ এবং তার ক্রু উভয়ই আমেরিকান হতে হবে। এই আইন নিরাপত্তার জন্য করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে এটি অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আমেরিকা জাহাজ নির্মাণ ব্যয়বহুল, শ্রমিকের বেতনও বেশি, ফলে অভ্যন্তরীণ সমুদ্র পথে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। অনেক সময় বিদেশ থেকে তেল আমদানি করা নিজেদের দেশের তেল পরিবহনের চেয়েও সস্তা হয়ে দাঁড়ায়। এভাবেই তৈরি হয় অয়েল প্যারাডক্স। একটি দেশ তেল উৎপাদন করে, কিন্তু সেটি নিজেরা ব্যবহার করে না। এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে নাটকীয় অধ্যায়। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিমান কিনতে পারে না, অথচ বাস্তবে দেখা যায় তাদের এয়ারলাইনের বহরে আধুনিক বিমান রয়েছে অহরহ। কিন্তু কিভাবে সম্ভব? এটিও এক ধরনের জটিল আন্তর্জাতিক অপারেশন। ওই আইনটা হলো পুরনো কিন্তু ব্যবহারযোগ্য জিনিস বিভিন্ন দেশের মাধ্যমে কেনা হয়, আর এই আইনের ফাঁকফোকর দিয়েই পুরনো ও ব্যবহারযোগ্য বিমান বিভিন্ন দেশ থেকে ইরান কিনে থাকে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করা হয়। মাঝপথে ভুয়া কোম্পানি ব্যবহার করে মালিকানা বদলানো হয়। কখনো বিমান রেজিস্ট্রেশন পরিবর্তন করা হয় অন্য দেশের পতাকার অধীনে, কখনো আবার ট্রান্সপন্ডার বন্ধ করে রাডার থেকে অদৃশ্য হয়ে পাইলট পথ পরিবর্তন করে। অবশেষে সেই বিমান পৌঁছে যায় ইরানে। আইনগতভাবে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, কারণ কাগজে কলমে ক্রেতা বিক্রেতা অন্য দেশ বা অন্য কোম্পানি। এই ঘটনাগুলোই প্রমাণ করে বিশ্ব অর্থনীতি কেবল সরল বাণিজ্য নয়, এটি একটি কৌশলগত, রাজনীতিগত, প্রযুক্তিগত এবং আইনের এক জটিল সমন্বয়। একদিকে অসংখ্য কন্টেনার পড়ে থাকে অকেজো হয়ে, অন্যদিকে তেল উৎপাদনকারী দেশ তেল আমদানি করে, আর নিষেধাজ্ঞার দেশ আধুনিক বিমান সংগ্রহ করে। সবকিছু মিলিয়ে এটি একটি অদৃশ্য যুদ্ধ, যেখানে অস্ত্র হলো অর্থনীতি। আর আমরা যখন একটি মোবাইল কিনি, একটি কাপড় ব্যবহার করি বা একটি ফ্লাইটে উঠি, তার পেছনে কাজ করে হাজারো জাহাজ, শত শত আইন এবং অসংখ্য অর্থনৈতিক সিদ্ধান্ত। আমাদের ডকুমেন্টারির মূল প্রশ্ন এখানে, আমরা কি সত্যি জানি পৃথিবীর অর্থনীতি কিভাবে কাজ করে, নাকি আমরা শুধু তার উপরের স্তরটাই দেখি? সমুদ্রের বুকে বেসে থাকা প্রতিটি কন্টেইনার, পাইপলাইনের প্রবাহে প্রতিটি তেলের ফোঁটা এবং আকাশে ওড়া প্রতিটি বিমান, সব কিছুই আমাদের বলে একটাই কথা: বিশ্ব অর্থনীতি অদৃশ্য নয়, কিন্তু তার প্রভাব সর্বত্র রয়েছে। এবং ভবিষ্যতে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, কন্টেইনার, তেল বা প্রযুক্তি আর বাণিজ্য দিয়েও হতে পারে।